আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম যে ভারত বা শেখ হাসিনাকে কাতার পাঠাচ্ছে কিনা। আসলে এই নিউজটা আজকে দুদিন তিন দিন যাবত খুব হট কেকের মতো ঘুরছে। আমাদের ট্যাবলেট পত্রিকা মানব জমিন ওনারা একটা নিউজ করেছেন যে ওনাদের কাছে সূত্রের খবর যে ভারত শেখ হাসিনাকে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দিয়েছিলেন এবং কাতার চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা রাজি হয় নাই। ভাইরে, আমার একটা কথা একটু বলেন। আপনার বাড়িতে একজন লোক আসছে, সেই লোক 2 দিন বা 4 দিন ছিল, এরপর আপনি চাইলেন যে সেই লোক যাতে চলে যায়, আপনি তারা বললেন যে ভাই আপনি আমার দেশ থেকে চলে যান, মানে আমার বাসা থেকে চলে যান। এরপরও কি এই লোক আপনার বাসায় থাকতে পারবে? আপনি যদি কাউকে আপনার বাসায় আশ্রয় না দেন, থাকতে না দেন, সে কি আপনার বাসায় থাকার ক্ষমতা আছে নাকি নাই? এখন যেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে ভারতে রাখা হইল, সেই শেখ হাসিনার কি এমন কোনো ক্ষমতা আছে যে ভারত না চাইলেও ওনার দেশে থাকতে পারবে? কাক দেখছেন না? কাক যেমন এই যে সাবান নিয়ে যায়, ছো মাইরা সাবান নিয়ে যায় গা, ঠিক তেমনই তো করবে ভারত। তা আপনি যাবেন না আমার দেশ থেকে, আপনার বানলাম হ্যান্ডকাপ লাগাইলাম বাংলাদেশে পাঠাই দেবো। কথাটা এরকম না? শেখ হাসিনা কোনো কি যুদ্ধ করবে ভারতের সাথে যে না, আমি যেতাম না, আমরা রাখতে হইব, আমার জায়গা দিতে হইব, এই দেশ আমার? এরকম তো না। তাইলে এই কথাটা কোত্থেকে আসে যে ভারত ওনারে কাতার চলে যাইতে কইছে আর উনি কাতার যাইতে রাজি হয়নি, আবার কাতার নিয়ে যাইতে রাজি হয়েছে? এখন ওনাদের কাছে, কার কাছে? এই মানব জমিনের কাছে খবর আছে। আচ্ছা, মানব জমিনের কাউকে যদি আপনারা চিনেন একটু জিজ্ঞেস করেন তো, বাংলাদেশের তেল আসলে কতটুকু আছে এইটার খবর ওনার কাছে আছে কিনা? মানব জমিনের যে সম্পাদক সাংবাদিক যারা এই নিউজ করছেন তাদের ভাতের ঘরে ভাতের পাতিলের চাইল আছে কিনা এটার খবর আছে কিনা? তাদের বৌমাইয়ারা কার কার লগে যায় আকাম করছিল অতীতে বা এখন, সেই খবর ওনাদের কাছে আছে কিনা? নাই। ওনাদের অবস্থাটা হয়েছে ঠিক আমেরিকার মতো। যেমন আমেরিকা ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এইটা জানতো, কিন্তু ওই যে ওনাদের টুইন টাওয়ারে হামলা হইব সেইটার গোয়েন্দা তথ্য ওনারা জানতো না। তো এসব গাঁজাখুরি গল্প লেখা লাভ কি? দেখেন আপনারা, ভারত সরকার শেখ হাসিনাকে নেওয়ার পরে বলছিল যে শেখ হাসিনা আমাদের এখানে থাকবে। বিক্রম মিশ্রি থেকে শুরু করে জয়শঙ্কর পর্যন্ত গত ডিসেম্বরও বিভিন্ন জায়গায় বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন। জয়শঙ্কর তো স্কুলের একটা প্রোগ্রামে বলছেন ওনার ভারতে যে শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন আমার দেশে থাকবে, আমরা মানা করব না। বাংলাদেশ এমন কোন তীর মাইরা ফেলাইছে যে বাংলাদেশের ডরে থরথর করে কেঁপে ওনারা শেখ হাসিনাকে কাতার নিয়ে পাঠিয়ে দিতে যাচ্ছেন। ভারত যেখানে আপনার চায়নারে ভয় পায় না, চায়নার মতন এরকম একটা পরাশক্তি যেটা ভারত চায়নার 10 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগও না। ভারত পাকিস্তানের বস হইতে পারে কিন্তু চায়নার বস হইতে পারবে না। চায়না ওই রকম শক্তিশালী। সে চায়নার একজন লোক, এই যে দালাই লামা, ওকে ভারত পুরো নিরাপত্তা দিয়ে ভারত দেশে রেখে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুরা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই ভারত বুঝি বাংলাদেশের প্রতি এমন ভয় পাইয়া গেল যে এরা কইল আর উনি কাতার পাঠাই দিছে। আর ভারত কি জানে না একটা জিনিস? তো ভারত তো ভালো করে বুঝে যে যেখানে বাংলাদেশের 10% 15% লোক ভারত বিদ্বেষী আছে, মৌলবাদ, এরপর আছে বিএনপি, ওরাও মোটামুটি মৌলবাদ। তো আপনি ধরি যে সরাসরি আমরা যদি ধরি যে ঠিক আছে যে 50% লোক বাংলাদেশের ভারত বিরোধী, আর বাকি 50% লোক কিন্তু ভারত বিরোধী না। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে এগুলো করবেন, তখন সেই 50% থেকে আরো 40% আপনার বিরোধী হবে। সুতরাং 90% বিরোধিতার সামাল ভারতের দেওয়া সম্ভব না, ভারত এগুলো জানে। আর ভারত কি জানে না যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ওনারা অপছন্দ করেন, ওদের বিরুদ্ধে লাইগা যান, তাইলে কি হবে? বাংলাদেশে ওনারা মৌলবাদের উত্থান করবেন, যেটা ওনারা ঠেকাইতে পারবেন না। পাকিস্তান তো বসেই আছে আসার জন্য, নাকি? ঠিক নয় কি? তাহলে এখন এই যে গাঁজাখড়ি গল্প আর এইটা নিয়ে এখন প্রচুর টক শো হইতেছে, হ্যাঁ ভারত কি পাঠিয়ে দিচ্ছে কিনা, কাতারে পাঠিয়ে দিচ্ছে। আরে শেখ হাসিনা কাতার তো যাবেই না, কোনো আরব বিশ্বে তো উনি যাবে না। উনি কেন যাবে আরব বিশ্বে? আরব বিশ্বে উনি তো যাওয়ার দরকার নেই, উনি পাশাপাশি আছে। আমাদের যে সরকার গঠিত হয়েছিল, যুদ্ধকালীন সরকার, সেই সরকার কোথায়? সেটাও ভারতে বসেই গঠিত হয়েছিল।
সবকিছু মিলে আপনি সব চিন্তা করেন, এদের এমন একটা কথা এইসব পত্রিকার, কালকে এরা তো পারে না যে কালকেই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি ভারত ওইখানে লাগাই দিছে শেখ হাসিনার গলায়, আর বাংলাদেশ থেকে এরা টাইম নেয় না এখানে ঝুলাই দিছে শাহবাগের মোড়ে। অবস্থাটা তো এরকম না? এগুলো হচ্ছে সব ফালতু কথা, যে ওই হয়েছে সেই হয়েছে, এগুলো কিছু না। মূলত ভারত এখন কেন কথা বলতেছে না? কলকাতা মানে পশ্চিমবঙ্গে বিশাল একটা ইলেকশন চলতেছে, এই ইলেকশনের উপর নির্ভর করে অনেক কিছু। সুতরাং এই ইলেকশন নিয়ে এখন সবাই ব্যস্ত, সুতরাং এইসব বাংলাদেশের এইসব রাজনীতি নিয়ে কথা বলার মতন ভারতের কোনো টাইম নাই, যার কারণে বলতেছে না। ওদের ইলেকশন শেষ হইতে দেন, ইলেকশনটা শেষ হোক, এর 10-15 দিন পরে যায় বুঝবেন যে কি কি হইতেছে কি কি হইতেছে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল্লা সাথে আরো 3-4 জন ওনারা যায় ভারতের সকলের সাথে দেখা করছে, এমনকি তেল মন্ত্রীর সাথেও দেখা করছে, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথেও দেখা করছে। বাংলাদেশ নিজেই বাঁচতেছে না, কিন্তু এইখানে এসে বললো যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছি, ওই বলেছি সেই বলেছি, হ্যান করেছি ত্যান করেছি, আমরা প্রচুর হুমকি দিয়েছি। ভারত অলরেডি পেশাব করা শুরু করে দিয়েছে, পাম্পা সহ কাজ হচ্ছে না। ঘটনাটা এমন না, জিও পলিটিক্সে ঘটনাটা এমন না। আর ভারত তার আশপাশের জিও পলিটিক্স খুব ভালো বুঝে, ওরা খুব ভালো জানে কাকে কোথায় দিয়ে কি কাজ করবে, এটা ভারত ভালো করেই জানে, এটাতে আপনার কোনো দ্বিমত হওয়ার কারণ নেই। সুতরাং ভারত জানে কখন কথা বলতে হবে, কারণ ভারতের যারা আছে তারা আমার আপনার মতো না, চাইলাম আইলাম আর কয়া দিলাম এরকম না। সুতরাং এই যে মানব জমিন বা অন্যান্য পত্রিকা যা নিউজ করতেছে এগুলো আছে একেবারে ওনাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে, কিন্তু আর কারো কাছে নাই পৃথিবীতে, ওনারাই একমাত্র মাস্টার মাইন্ড, ওনারাই জেনে গেছেন, সব ভুয়া কথা। সুতরাং ইলেকশনটা হয়ে যেতে দেন, দেখতে থাকেন কি কি হয়, সে পর্যন্ত সবাই একটু চোখ কান খোলা রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে একটা মোটামুটি জাতীয় ঐক্য তৈরি হওয়ার উপক্রম হয়েছে। জাতীয় ঐক্যটা একটু ডিফারেন্ট রকম। কারণ এমন যদি হতো যে কোথাও শুনতাম কোন একটা প্ল্যাটফর্মে বা বিএনপি মিছিল করছে, যুবদল মিছিল করছে, ছাত্রদল মিছিল করছে, জামাতে ইসলাম মিছিল করছে, অথবা আওয়ামী লীগের একেবারে এখন অজাত শত্রু হয়ে ওঠা ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধা প্ল্যাটফর্ম, এরা কেউ মিছিল করছে, এনসিপি মিছিল করছে, যে মিষ্টি ছড়াচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এই বাংলাদেশের ইতিহাসে 55 বছরে এবার একটা মাইলস্টোন স্থাপন হলো, এবার বাংলাদেশ সুখে শান্তিতে আমেরিকা হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে। কোথাও এরকম কোন রিয়েকশন তো নাই। উল্টা যত প্ল্যাটফর্মে, এটা সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, সব জায়গায় একই আলোচনা, নিবন্ধন বলেন, টক শো বলেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ বলেন, সবাই বলছে যে এই কাজটা বিএনপি কি করলো, এটা বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন তৈরি করলো, এবং আওয়ামী লীগের জন্য এটা হিতে বিপরীত হবে। আওয়ামী লীগের জন্য এটা একেবারেই মানে যা ভেবে চিন্তা করে যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া, বরঞ্চ এটা আওয়ামী লীগের জন্য একটা উপকার হয়ে গেল কিনা। আলোচনা অনেকে এমনও বলছেন যে ডক্টর ইউনূস আওয়ামী লীগের যে উপকার করেছে, মানে এই বাংলাদেশের মানুষের দ্রুত 1 বছরের মধ্যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি তৈরি করেছে, আওয়ামী লীগের প্রতি যে নির্যাতন করেছে, ফলে মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি সরকার এসে সেই কাজটায় আরো বেশ পানি ঢাললো। এবার যে চারা গাছ গজিয়েছিল, এই চারা গাছ আস্তে আস্তে বড় হবে, আর পুরো ফেভারটাই আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দিকে যাচ্ছে। আরেকজনের একটা 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 অর্গানাইজেশনের, এই অর্গানাইজেশন নিয়ে যদি বহু কথাবার্তা আপত্তি আছে, তারপরে অর্গানাইজেশনের বিবৃতিটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্গানাইজেশনটি হচ্ছে টিআইবি। টিআইবি বহুভাবেই আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছে, আওয়ামী লীগের শাসনের তীব্র সমালোচনা করেছে। এই প্রেক্ষাপটে এসে কি বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। তিনি বলছেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি আইন করেছে, এতে রাষ্ট্রীয়ভাবে বিভাজন তৈরি হলো না? এই প্রশ্ন করা হচ্ছে ইফতেখারুজ্জামানকে। এই প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, নিশ্চয়ই বিভাজন, আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। গত 16 বছর আওয়ামী লীগ একাই অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করতে চেয়েছে, এখন তাদেরকেই এক্সক্লুড করা হচ্ছে। সমাধান হচ্ছে রিকনসিলিয়েশন বা ভুল স্বীকারের শর্তে অন্তর্ভুক্তি। কিন্তু আওয়ামী লীগ এখন অত্যন্ত প্রতিশোধ প্রবণ,
আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি শব্দও কি বলা হয়েছে? কিন্তু পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে আওয়ামী লীগ অপরাধ করেনি? আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নিজেই। তারা কখনো ভুল স্বীকার করে না। অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগেরও কোনো আগ্রহ দেখা যায়নি। দুঃখজনক যে শান্তিপূর্ণ সমঝোতার কোনো সম্ভাবনা অন্তত স্বল্প মেয়াদে দেখা যাচ্ছে না। খুবই নিরাশার খবর। কিন্তু ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি যদি অর্ধেক সত্য ধরেন, অর্ধেক মেনে নেন, তাহলে এটা তো ঠিক যে যে বিভাজনের রাজনীতিতে বিএনপি পাড়া দিল, অনেকেই বলছেন যে আগামী দিনে এই ধারাবাহিকতায় এমন না সিচুয়েশন তৈরি হয় যে কোনো একটা শক্তিশালী অংশের একটা সাময়িক উদ্ভব ঘটে, তাতে করে বিএনপি আবার নিষিদ্ধের মুখে পড়ে। হয়েছিল তো এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেই শক্তি নিয়ে চলে এসেছিল, এই শক্তি নিয়ে তারা তো আওয়াজও দিয়েছিল, তাদের লোকজন আওয়াজ দিয়েছিল যে আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। বিএনপি সবকিছু জেনে বুঝে এই পথে পাড়া দিয়েছে। এবার ওই রিকনসিলিয়েশন ইউনূস, ডক্টর ইউনূস রিকনসিলিয়েশন কাকে দিয়ে মানায়? বিচারক যদি বিচারকের জায়গায় থাকে, তার কাছে তো আপনি বিচার প্রত্যাশা করেন। বিচারক যদি পক্ষপাত দুষ্ট হয়, তার কাছে কি আপনি বিচার প্রার্থনা করতে পারেন? ডক্টর ইউনূস সরকার পুরোপুরি পক্ষপাত দুষ্ট একটি শক্তির প্রতি দুর্বল একটি অংশ ছিল, এবং এমটি আওয়ামী লীগ তার আদ্যপান্ত সমস্ত শক্তি, সমস্ত চিন্তা সে ব্যয় করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করার ব্যাপারে, আওয়ামী লীগকে নিঃশেষ করার ব্যাপারে। ফলে তার কাছ থেকে রিকনসিলিয়েশন এক হাতে তো তালি বাজে না। আওয়ামী লীগ যদি দেখা যেত যে ডক্টর ইউনূস একটা সমতার সাথে দেশ চালাচ্ছেন, একটা ব্যালেন্সের সঙ্গে দেশ চালাচ্ছেন, যে হ্যাঁ আওয়ামী লীগের অপরাধী যারা আছে অপরাধীদের আমি চিহ্নিত করব, আওয়ামী লীগের মূল শক্তি যেটা আওয়ামী লীগের আদর্শিক লোকজন যারা, তারা রাজনীতি করবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের পথে না আসলে এক বাক্যে বলা যেত যে আওয়ামী লীগ অস্পৃশ্য, আওয়ামী লীগ ধরা যাবে না, তারা একটার পর একটা ভুল করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরাও সবাই বলি, প্রত্যেকটা মানুষ বলে আওয়ামী লীগের প্রচুর ভুলের পাহাড় আছে। এবং সেই ভুলের পাহাড় আপনি কার কাছে গিয়ে ক্ষমা চাইবেন? ধরেন মধ্যপ্রাচ্যে যে গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোলের বিচার যদি আপনি এখন ট্রাম্পের কাছে নিয়ে যান, যে ট্রাম্প বাবু আপনি এবার একটা সমাধান করে দেন, ট্রাম্প এক চোখা না, ট্রাম্প একপাক্ষিক একটা শক্তি না, তার কাছে আপনি সুরাহা চাইতে পারেন না। ডক্টর ইউনূস সেরকম হয়ে গেছে। যাক, এখন যে বিভাজনের রাজনীতির পথে দেশ যাচ্ছে, অনেকেই বলেন আওয়ামী লীগ যদি বিপ্লবী রাজনীতি শুরু করে, আওয়ামী লীগ যদি একটু অসহিষ্ণু হয়ে ওঠে, তাহলে বিএনপি গভর্নমেন্টের কি হবে? বিএনপি গভর্নমেন্ট যদি ধরে নিয়ে থাকে যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা এককভাবে আওয়ামী লীগ যেভাবে নিয়ন্ত্রণ করেছে, আওয়ামী লীগ যেভাবে দমন পীড়ন চালিয়েছে, তারা সেই দমন পীড়নের পথে যাবে, তাহলে অদূর ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে আবার আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি বিএনপি গ্রহণ করবে। সেটার জন্য সে নিজেকে এখন থেকে তৈরি করছে। বিএনপিকে প্রিপেয়ার যে আমাদের আসলে অতীত তো এই রেকর্ড আছে, আমরা বহুবার ফেল করেছি, আমরা শাসন ক্ষমতা থেকে কখনো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারিনি, ফলে এবারও আমাদের নিয়তিতে তাই আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।